রাজ্যের রুগ্ন পরিবহন নিগমগুলিকে নিয়ে অবশেষে সংস্কারের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। প্রথম পদক্ষেপ হিসেবে আপাতত একই বোর্ডের আওতায় আনা হচ্ছে সিটিসি, সিএসটিসি ও ডাব্লিউবিএসটিসি। বোর্ডের চেয়ারম্যান হবেন প্রাক্তন মন্ত্রী রাজপাল সিং। 3 সংস্থার কর্মী, ডিপো ও বাসগুলিকে আনা হবে একই ছাদের তলায়। কলকাতা জুড়ে নতুন করে পুনর্বিন্যাস হবে সব রুটের। একই নিগমের বাস চলবে না একাধিক রুটে। সুতপা সেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুতপা, এই ভাবনা চিন্তার কারণটা কি? দেখো কোয়েল, মূল ভাবনার জায়গাটা হচ্ছে দুরবস্থা। সুতপা, আমি পূজা রয়েছে তোমার সঙ্গে। হ্যাঁ দেখো পূজা, আমরা যেটা অনেকদিন থেকে বেশ কয়েক বছর ধরেই দেখছি যে আর্থিক দুরবস্থার কারণে নিয়মিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, পেনশন দেওয়া সম্ভব হচ্ছে না। তার ফলে কিন্তু অনেকদিন থেকেই বেশ কয়েক বছর ধরেই কিন্তু চিন্তা ভাবনা হচ্ছিল যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। যেটা জানা যাচ্ছে যে একটি সংস্থাকে দেওয়া হয়েছিল এবং তারা পূর্ণাঙ্গভাবে স্টাডি করে একটা রিপোর্ট দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই তারা বেশ কিছু পরামর্শ দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই 3টে সংস্থাকে যদি, যারা বিশেষ করে কলকাতার মধ্যে বাস চালায়, এই 3টে সংস্থাকে যদি একসাথে জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কর্মী সংখ্যা, রুটের সংখ্যা, এই সমস্তগুলোর বিন্যাস করা যেতে পারে। অর্থাৎ ধরো একটা সিটিসির বাস একটা রুট থেকে, এয়ারপোর্ট থেকে হয়তো হাওড়া যাচ্ছে, আবার ওই একই রুটে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য সিএসটিসির বাসও চলছে। এইগুলোকে তারা যেটা পরামর্শ দিয়েছেন যে যদি একসাথে জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই যে কম্পিটিশনটা, পরস্পরের প্রতি পরস্পরের যে কম্পিটিশন, তার ফলে কিন্তু দেখা যাচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা না হয়ে বাসগুলোকে যদি একই রুটে একই একটা বোর্ডের আওতায় এনে যদি চালানো যায় তাহলে বাসের সংখ্যা বাড়বে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মী, বিশেষ করে কন্ডাক্টর, ড্রাইভার, তাদের একটা সংখ্যার অভাব রয়েছে, সেই সমস্যাটা মেটানো যাবে। এবং সবথেকে বড় কথা, আর্থিক জায়গাটা, এখন কিন্তু রাজ্য সরকারকে ভর্তুকি দিতে হয়, আস্তে আস্তে রাজ্য সরকার সেই জায়গা থেকে ভর্তুকির পার্টটা তারা আস্তে আস্তে তুলে দিতে পারবেন এবং লাভের মুখ দেখতে পারবে সংস্থাগুলো। যেটা মনে করা হচ্ছে যে কর্মীরা আছেন তারা যথেষ্ট পরিমাণে আছেন এবং তাদেরকে দিয়ে কাজ করানো যাবে, একই ছাদের তলায় সুবিধা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে স্বেচ্ছা অবসরের প্রস্তাবও দেওয়া হবে। যদি তারা চান তাহলে তারা স্বেচ্ছা অবসরও নিতে পারবেন। সামগ্রিক বিষয়গুলো কিন্তু ধাপে ধাপে হবে। প্রাথমিকভাবে একটি বোর্ডের আওতায় 3টে সংস্থাকে আনা হবে। ধন্যবাদ সুতপা সেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। পূজা, ডায়মন্ড হারবারে ছাত্র পিটিয়ে খুনের ঘটনার রেশ এখন অবধি দগদগে এবং তারই মধ্যে এবার আবারও ছাত্রকে গণপিটুনি, স্রেফ সন্দেহ, তাও আবার গাছ থেকে আম চুরির। আর এই সন্দেহে পিটিয়ে খুন করা হলো কলেজ পড়ুয়া এক ছাত্রকে। খাস কলকাতার হরিদেবপুরের এই ঘটনায় তোলপাড় গোটা এলাকা। পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে 2 অভিযুক্তকে। হরিদেবপুরের হরির বাগান। গত বৃহস্পতিবার রাতে ঠিক এখানেই 3 বন্ধুর সঙ্গে ছিল অনিরুদ্ধ বিশ্বাস। জন্ডিসে আক্রান্ত অনিরুদ্ধ অসুস্থ বোধ করায় একটু বিশ্রাম নিতে বসে পড়ে। জানা ছিল না সেটাই কাল হবে। অভিযোগ, এলাকারই 2 যুবক চিন্ময় ও বিনোদ হঠাৎ সেখানে হাজির হয়ে তাণ্ডব শুরু করে। বিনোদ যে ছিল উনি ওই অনিরুদ্ধকে ধরে এবং উনি আমাকে কলার ধরে বলছে যে তোরা এর মধ্যে আসিস, তোরা চোর, এই সন্দেহে মারতে আরম্ভ করে। কি দিয়ে মারে? মানে হাত দিয়েই তখন মারতে শুরু করেছিল। পরবর্তীকালে তো অনেকের হাতে দেখলাম লাঠিও ছিল। এই মানে পরবর্তী ক্ষেত্রে কজন এসেছিল? পরবর্তী ক্ষেত্রে তো প্রায় পাড়ার লোক সব জড়োই হয়ে গেছিল। একে অসুস্থ শরীর, তার উপরে বেধড়ক মার। সহ্য করতে পারেনি সদ্য কলেজে পা রাখা এই কিশোর। রণংদেহী জনতার হাত থেকে তাকে কোনো মতে ছাড়িয়ে বাড়ি নিয়ে যাওয়া গেলেও এরপর অবস্থার অবনতি হতে থাকে। পরের দিন থেকে প্রচুর ব্যথা, ঠিক আছে, সিভিয়ার পেন, মানে অ্যাবডোমেন পেন, চেস্ট পেন, হোল বডি পেন। এখানটা পুরো ব্লাডের পুরো ক্লট হয়ে রয়েছে, মুখ টুক তো সব ফুলে রয়েছে। তড়িঘড়ি অনিরুদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে আপ্রাণ লড়াই চালিয়েও শেষ পর্যন্ত হার মানল এই কিশোর। বুধবার রাতে তার মৃত্যু হয়। এরপরই নতুন করে আবারও উত্তপ্ত এলাকা। কেন মরতে হলো নিরীহ এই কলেজ ছাত্রকে? একটাই প্রশ্ন পরিবারের। যে এলাকার ঘটনা, সেখানকার বাসিন্দারা অবশ্য এখন দায় এড়িয়ে যেতেই ব্যস্ত। আপনার বাড়ির সামনেই তো ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, কিন্তু আমি বাড়ি ছিলাম না, আমার বাপের বাড়িতে গেছিলাম। কাউকে দেখতে আমি পাইনি, মানে মারধর করা কাউকে দেখতে না, কিন্তু প্রচুর লোকজন ছিল ওখানে। কি হয়েছিল সেদিন? আমি ছিলাম না, আমি বাপের বাড়িতে ছিলাম। কোনো ঘটনা জানি না এখানে দাদা, কি হয়েছে না হয়েছে। এই ঘটনা গোটা পাড়ায় রীতিমতন আলোড়ন ফেললেও প্রত্যেকের মুখ চুপ, কারণ কেউ এখন আর এই ঘটনার সাক্ষী থাকতে চাইছে না। ক্যামেরায় সঞ্জিত শাহর সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।
রাজনৈতিক প্রতিহিংসার আগুনে ঘর পুড়েছে লাল সবুজ দুই শিবিরেরই। উত্তর 24 পরগনার পানিগোবরা গ্রামে এখন শুধুই হাহাকার। খিদের জ্বালায় কাঁদছে শিশু, অসহায় মা। মুখে দুমুঠো খাবার দেওয়ার সম্বল নেই। শিশু কোলেই পানিগোবরা ত্রাণ শিবিরে দিন কাটছে বহু মায়ের। প্রতিহিংসার চোখ রাঙানি থেকে বাদ পড়েনি ওরাও। পানিগোবরা গ্রামেই এমন জনা 50 শিশুর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। শেষ 7-8 দিন ধরে রয়েছে গাছের তলাতেই, কারণ এটাই ওদের এখন আশ্রয়স্থল। কি হয়েছিল? প্রথম রনি গন্ডালি এসছে 12-13 গাড়ি এনে রনি যখন বলছে যে এই গ্রামে নন্দীগ্রামের মতন অভিনয় তোদের ছিন করিয়ে দেবো, এইখানে আমরা কোনো তোদের ভিটে বাতি জ্বালাতে দেবো না, বস্তির করে দিয়ে যাব। হামলাকারীদের রোষ থেকে কোনোভাবে কোলের শিশুকে রক্ষা করেছিলেন এই মা। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন উনি। টাকা পয়সা নিয়ে আমি আমার বাচ্চাটা নিয়ে পালাচ্ছি, সেই বাচ্চাটা আমার হাত থেকে নিয়ে বলছে যে বাচ্চা দিয়ে আমি নিয়ে আগুনে দেবো। আমি বলছি বাচ্চাকে কোনো ক্ষতি করো না, যা ক্ষতি করবে আমাকে করো। সকালবেলা কোনোদিনই ওদের জন্য দুধ জোটে না, দুপুরবেলা একটু ভাত বা একটু খিচুড়ি, রাত্রিবেলা কোনোদিন কিছু জোটে, কোনোদিন বা কিছু জোটেও না। ভাত পানি খাচ্ছে, আর ওই টাকা পয়সা তো নেই যে কিছু কিনে খাইতে দেবো, এখান থেকে যা পাচ্ছি তাই খাওয়াচ্ছি। না দুধ খায়, দুধ পাচ্ছে না, টাকা পয়সা তো কিছুই নেই, সোনা দানা কিছুই নেই, লুটপাট করে নিয়েছে, আমাদের তো তাড়িয়ে দিয়েছে বা দিয়ে তাড়া দিয়েছে। কেন এরা এখনো পর্যন্ত মায়ের কোলে চেপে ঘরে ফিরতে পারবে না? কেন নিজেদের বাড়িতে বড় হতে পারবে না ওরা? বিভিন্ন মহল থেকে জোরালোভাবে উঠতে শুরু করেছে এই প্রশ্ন উঠছে, কবে এরা বাড়ি ফিরতে পারবে? ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে বিমল বসু এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।